এবার করি। আজকে ডেট হচ্ছে, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ, 2রা ডিসেম্বর। আর আমাদের যে চ্যাপ্টার বাকি আছে সেগুলো কিন্তু খুব বেশি নেই, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। ওকে, এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, মানে হচ্ছে উম, পরমাণুর গঠন। পরমাণুর গঠন নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। আমরা আগের দিন ডাল্টনের থেকে শুরু করে আমরা যেগুলো করেছি আগের দিন, সেটা হচ্ছে একদম ডাল্টন থেকে শুরু করে, ডাল্টনের পরমাণুবাদ থেকে শুরু করেছিলাম। ডাল্টনের পরমাণুবাদ, এখান থেকে শুরু করে আমরা এসছিলাম রাদারফোর্ডের পরীক্ষা, রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সেখান থেকে রাদারফোর্ডের মডেল, তার মডেল সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। করে তারপর তার মডেলে আমরা কিছু সীমাবদ্ধতা পেয়েছিলাম। পাওয়ার পর আমরা দেখলাম আরেকটু ভালো মডেল দিল, সেটা হচ্ছে বিজ্ঞানী বোরের তত্ত্ব। এই নিলস বোরের তত্ত্ব থেকে আমরা বুঝলাম স্থায়ী অরবিট, স্থায়ী কক্ষপথ সম্বন্ধে আমরা বুঝলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা বিকিরণ এবং শোষণ বর্ণালী সম্বন্ধে বুঝলাম, শোষণ বর্ণালী সম্বন্ধে বুঝেছি। আর থার্ড আমরা বুঝেছি কৌণিক ভর, কোয়ান্টাম শর্ত। কোয়ান্টাম শর্তটা আমরা পেয়েছি, যে শর্তটা হচ্ছে এম ভি আর কৌণিক ভরবেগ সমান হচ্ছে h/2 পাই, যেটা আছে তার অখণ্ড সংখ্যার গুণিতক, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত বলতে পারবে? 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। ওকে, জুল সেকেন্ড কেন এলো গো? কারণ হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, এটা তোমরা জানো। এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ই এর একক হচ্ছে জুল, আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। হার্জ মানেই হচ্ছে 1/সেকেন্ড। তাহলে দেখো এইদিকে জুল ইকুয়াল টু এইচ ইন্টু এইচ এর একক ইন্টু 1/সেকেন্ড। তাহলে এটা যদি বজ্রগুণন করো তাহলে তুমি পাবে জুল সেকেন্ড। এইচ এর একক, এইচ এর একক পাবে জুল সেকেন্ড। আর আমরা কি করেছিলাম? আর তারপরে আমরা করেছিলাম এই যে কোয়ান্টাম শর্ত, এই কোয়ান্টাম শর্তকে আমরা প্রমাণ করেছিলাম ড্রিবগলি তত্ত্ব থেকে প্রমাণ, ড্রিবগলি তত্ত্ব থেকে কোয়ান্টাম শর্তের প্রমাণ। পড়বেই, যা যা বলবো, যা যা বলবো তাই তাই করে যা, একদম সব কোশ্চেনের অ্যান্সার পাবি। আমি তো লাস্ট পালিশিংটা এখনো করিনি, পালিশিং করব। একদম কোনো ক্লাস আর মিস করো না। যদি অনলাইন ক্লাস বাই চান্স মিস হয়, সঙ্গে সঙ্গে তোমরা অনলাইনের ক্লাস দেখে নেবে পরে। আর টেস্ট পেপার এবিটিএ যেদিন বেরোবে, যেহেতু এবিটিএ বেশি পরিমাণ পাওয়া যায়, ঝপঝপ করে এবিটিএ টেস্ট পেপার কিনে নেবে, আমার জন্য এক পিস কিনে নেবে, আমি তোমাদের পয়সা দিয়ে দেবো। ওকে, এবং একদিনও দেরি করবে না, যেদিন থেকে আমরা টেস্ট পেপার পাবো আমরা আশা করি তার আগে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। সিলেবাস শেষ হয়ে গেলে মোটামুটি 5, 6, 7টা টেস্ট পেপারের প্রশ্ন আমি যদি পুরো টানা সব লিখিয়ে দিই, প্রত্যেকটা প্রশ্ন যদি পাই টু পাই আমি আলোচনা করে দিই, তাহলে তারপরে তোমরা দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে সব কোশ্চেন। এবং যে যত খুশি টেস্ট পেপারে কোশ্চেন করবে এবং আমাকে পাঠাবে, তোমাদেরকে মোটামুটি আমি ডিসেম্বরের 20 তারিখ থেকে তোমাদেরকে ওপেন করে দেবো, যে যে যখন যা কোশ্চেন পাঠাবে আমি আমার ম্যাক্সিমাম যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অ্যান্সার দেবো, সামনে 1-1.5 মাস। ওকে, এনিওয়ে, নেক্সট আমরা এবার আজকের ক্লাস শুরু করব। সেটা হচ্ছে আমরা আজকে এই শর্ত পেলাম, স্যার আমরা দেখছি যে আগের দিনের থেকে আমরা একটাই শর্ত পেলাম, বোরের তত্ত্ব আমরা পড়ছি। বোরের তত্ত্ব, এখান থেকে বোর বললেন যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন স্থায়ী অরবিটে ইলেকট্রনরা ঘোরে, এগুলো তিনি বললেন।
এই যে অরবিট গুলো, এই অরবিট গুলো হচ্ছে স্থায়ী অরবিট, স্থায়ী বা স্থির কক্ষপথ। বললেন, তার সাথে সাথে বললেন যে যদি ধর এটা এন তম, এখানে ধর এটা যদি এন তম কক্ষপথ হয়, এটা তো একতম ফার্স্ট কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ, এটা আমরা জানার চেষ্টা করব। যদি এন তম, যদি ধর এটা যদি এন তম কক্ষপথ হয়, কথার কথা nth কক্ষপথ যদি হয়, সেখানে আমরা জানার চেষ্টা করব এই রেডিয়াসটা কত হয়, rn কত হয়। তাহলে rn হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধ, n তম কক্ষপথের ব্যাসার্ধ। আমরা জানার চেষ্টা করব এখানে যে ইলেকট্রনটা আছে, ধরুন ইলেকট্রন আছে, সে এই কক্ষপথে কত বেগে ছুটে, তাহলে vn সমান কত জানার চেষ্টা করব। মানে n তম কক্ষপথে, n তম কক্ষপথে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ। আমরা জানার চেষ্টা করব এই যে ইলেকট্রনটা আছে এর শক্তি কত, শক্তি সমান ধরে নাও En। তাহলে আমরা জানার চেষ্টা করবো En সমান কত, এটা হচ্ছে n তম কক্ষপথে, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি। আমরা জানার চেষ্টা করব কৌণিক ভরবেগ কত n তম কক্ষপথে, কৌণিক ভরবেগ ln সমান কত। এবার দেখো ln টা না ডাইরেক্ট দিয়ে দিয়েছে, এটা কোথা থেকে পাবো আমি, বোরের কোয়ান্টাম শর্ত, কোয়ান্টাম শর্ত থেকেই পেয়ে যাবো, কারণ এটা ডাইরেক্ট দেওয়া আছে। আর বাদ বাকি আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। আমরা দেখি ক্যালকুলেট করে কি হয়। এবং এই যে বোরের তত্ত্ব মনে রাখবে, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল কার জন্য, শুধুমাত্র হাইড্রোজেন লাইক অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটমের জন্য প্রযোজ্য। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক অ্যাটম, অ্যাটমের জন্য আমরা ক্যালকুলেট কি করব, Rn, Vn, En, Ln এটসেট্রা, এগুলো সমান কত, এগুলো আমরা গণনা করব। এবং এইগুলো গণনা করলেই আমাদের এই চ্যাপ্টারটা ফিনিশ হবে। তাহলে হাইড্রোজেন, প্রথমে হাইড্রোজেন অ্যাটম বলতে আমরা কি বুঝি আর হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে আমরা কি বুঝি, এটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন সদিশ অ্যাটম, হাইড্রোজেন সদিশ অ্যাটম মানে কি রকম গো, অ্যাটম মানে কি, পরমাণু। তাহলে হাইড্রোজেন পরমাণু আর হাইড্রোজেন সদিশ পরমাণু মানে কি, মানে হচ্ছে এই দুটো মানে হচ্ছে যে 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 অ্যাটমের, যে অ্যাটমের, যে পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে শুধুমাত্র একটি ইলেকট্রন আবর্তনরত। একটা উদাহরণ দাও তো, একটা ইলেকট্রন আবর্তনরত উদাহরণ কি হবে, একটা হাইড্রোজেন হবে না, হিলিয়াম প্লাস আর লিথিয়াম ডবল প্লাস এটসেট্রা। তাহলে দেখো কেন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা আছে, হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, প্লাস করলে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। লিথিয়ামের ক্ষেত্রে এমনি ন্যাচারালি 3টে ইলেকট্রন, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে একটা ইলেকট্রন থাকবে। তাহলে সবারই ক্ষেত্রে একটি ইলেকট্রন, সবারই ক্ষেত্রে একটি ইলেকট্রন আছে। কিন্তু এদের জেড ভ্যালু কত, জেড ইকুয়াল টু এখানে 1, এর জেড ইকুয়াল টু কত 2, এর জেড ইকুয়াল টু কত 3। জেড মানে কি, জেড মানে কি, পরমাণু ক্রমাঙ্ক। জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে পাতি প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যা হচ্ছে প্রচন্ড মৌলিক,
বেশ ফান্ডামেন্টাল। এই প্রোটন সংখ্যা যদি কারোর পরিবর্তন হয়ে যায়, সেই পদার্থটা আর সেই পদার্থ থাকে না, সে আলাদা পদার্থ হয়ে যায়। ইলেকট্রন এক দুটো এদিক ওদিক চেঞ্জ হলে অসুবিধে নেই, হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস হয়ে যাবে, হিলিয়াম হিলিয়াম প্লাস হবে, বা হিলিয়াম ডবল প্লাস হবে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে, যাকে আমরা আলফা কণা বলি। লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম প্লাস হবে, বা লিথিয়াম ডবল প্লাস হবে, লিথিয়াম ট্রিপল প্লাস হবে। কিন্তু লিথিয়াম থেকে যদি একটা প্রোটন বেরিয়ে যায়, সে লিথিয়াম আর লিথিয়াম থাকবে না, হিলিয়াম হয়ে যাবে। তো প্রোটন সংখ্যা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্যই এই পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে কি তৈরি হয়েছে, পর্যায় সারণী। হয়েছে না হয়নি? তাই পর্যায় সারণীতে তুমি দেখবে যে আমাদের রুলটা চেঞ্জ হয়ে বলেছে যে বিভিন্ন পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যেটা মেন্ডেলিভ বলেছিলেন, পরমাণু গুরুত্বর কথা বলেছিলেন, যেখানে নিউটনটাও ঢুকে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় তিনি চাপ খেয়েছেন ফিল আপ করতে গিয়ে। তাই তিনি পরবর্তীকালে তার জিনিসটা কিভাবে চেঞ্জ হয় সেটাও কিন্তু এই অ্যাটমিক স্ট্রাকচারের পরমাণুর চ্যাপ্টারের শেষে আমরা মোজলের পরীক্ষা দিয়ে বুঝবো যে কি করে পর্যায় সারণীর ওই ওয়ার্ডটা চেঞ্জ হলো, এটা আমরা দেখবো। সো এই দিস প্রোটন সংখ্যা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি জেড। তাহলে আমরা জানার চেষ্টা করি, এবার আমরা প্রবলেমে যাই। এবার আমরা অঙ্ক কষি কি হবে। দেখো আমি ধরে নিলাম এম ভরের ইলেকট্রন ধরলাম, আর জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, যে নিউক্লিয়াসটার কথা বলছি তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড। আর ই হচ্ছে ধরে নিলাম ইলেকট্রনিক চার্জ বা ইলেকট্রনিক আধানের মান কত কেউ বলতে পারবে? -19 কুলম্ব। ইলেকট্রনের ভর এম সমান কত বলতে পারবে? 9.1 × 10⁻31 কেজি। ওকে, এগুলো আমরা দেখলাম, ধরলাম এই জিনিসটা ঘুরছে। তাহলে দেখো এইখানে নিউক্লিয়াসে আধান কত হবে? যদি পরমাণু ক্রমাঙ্ক জেড হয় তাহলে কটা প্রোটন থাকবে? এটা তো প্রোটন সংখ্যা। যদি জেড পরমাণু ক্রমাঙ্ক হয় তাহলে কটা প্রোটন থাকবে কেন্দ্রে? কটা থাকবে? জেডটা। জেডটাই থাকবে, প্রতিটারই ইলেকট্রনিক আধান হচ্ছে ই। তাহলে এখানে হচ্ছে আধান কত হবে? জেড ই। আর ধরো আর দূরত্বের একটা ব্যাসার্ধ আমরা আঁকছি, যে ব্যাসার্ধে ইলেকট্রন ঘুরছে, এখানে যে ব্যাসার্ধটা ধরে নাও আর, এন তম কক্ষপথ ধরে নাও। তাহলে আর এন ধরলাম, যেখানে এম ভরের ইলেকট্রনটা ভি এন বেগে ঘুরছে, এবং এই যে এর আধান হচ্ছে -ই। তাহলে -ই যদি আধান হয়, এই যে ইলেকট্রনটা ঘুরছে, তার জন্য যে mvn² এই যে অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে? কোন বল অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে বলতে পারবে? এইদিকে টান বলটা কে যোগান দিচ্ছে? কোন বল? কে যোগান দিচ্ছে? কে টানছে? বলো। কি বল? ওটাকে কি বলা হয়? কি বল বলা হয়? তড়িৎ বল। কারণ অভিকেন্দ্র বল যে টান বল, সেটা বেসিক্যালি তড়িৎ বলের জন্য, কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এদের মধ্যে তড়িৎ বলটা কত, তাহলে ফর্মুলা লিখি 1/4πε0 Q1 মানে জেডি, Q2 মানে ই, বাই আর এন এর স্কোয়ার। এটা আমাদের কার ফর্মুলা? কুলম্বের সূত্র। এই দুটো হবে সমান। তাহলে এটা প্রথম ইকুয়েশন পেলাম। ফার্স্ট ইকুয়েশন যেটা পেলাম সেটা হচ্ছে যে বৃত্তাকার পথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য প্রয়োজনীয়
প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় কে? যোগান দেয় নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপর প্রযুক্ত তড়িৎ বল। ইলেকট্রনের উপর প্রযুক্ত তড়িৎ বল। তাহলে আমরা লিখতে পারি অতএব 1/4πε0 ইন্টু Q1 নিউক্লিয়াসেরটা Q2 বাই Rn²। Rn কেন লিখলাম? কারণ এটা হচ্ছে n তম কক্ষপথের কথা আলোচনা করছি। এই যে তড়িৎ বল এটাই হচ্ছে আমার mvn² বাই Rn। এটা একটা সমীকরণ পেলাম। এছাড়াও আমরা বোরের বোরের কোয়ান্টাম শর্ত অনুযায়ী অলরেডি একটা সমীকরণ পেয়ে গেছি। কোয়ান্টাম শর্ত অনুযায়ী আর একটা পেয়ে গেছি। সেটা কি পেয়েছি? mvn/Rn সমান হচ্ছে n/h/2π। এটা ছিল তোমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণে দেখো, 2 নম্বর সমীকরণটায় আমরা আবার Rn একটু কেটে দিতে পারি এখান থেকে। তাহলে আমরা কি পাবো? Rn যদি কেটে দিই তাহলে একটা Rn এখানে পড়ে থাকবে। তাহলে mvn², তাহলে 2 নাম্বার থেকে আমরা লিখতে পারি mvn² সমান হচ্ছে 1/4πε0 zd² বাই Rn²। Rn। এবার এখান থেকে যদি এই যে vn আর vn যদি আমি রিপ্লেস করি, এই 1 নম্বর সমীকরণে vn² যেটা পাবো সেটা যদি বসাই, এই 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 পাতার সমীকরণগুলো তোমরা লিখে নাও, ওই পাতায় আমার কাজে লাগতে পারে। লিখেছ? তো আমি আবার লিখে নিচ্ছি। দেখো, এম ভিএন আর এন সমান হচ্ছে NH/2π। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভিএন সমান NH/2π mRn। তাহলে এখান থেকে আমি পাচ্ছি vn² সমান n² h² বাই, সব স্কোয়ার করছি, 4π² m² Rn²। আবার এইদিকে পেয়েছি 1/4πε0 z² বাই Rn সমান পেয়েছি mvn²। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখানে Rn² নিলাম না, এদিকেরটা কেটে দিয়েছি Rn। তাহলে vn² সমান এখানে আমি পাচ্ছি 1/z² বাই 4πε0 m Rn। এই দুটো কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি। তুলনা করলে এখান থেকে আমি কিসের মান পেতে পারি? Rn এর মান। সে Rn এর মান কত পাবো সেটা দেখি। n², এদিকেরটা লিখছি ধরে নাও, n² z² ওইদিকেটা আগে লিখলাম, 4πε0 m Rn সমান হচ্ছে n² h² বাই 4π² m² Rn²। এখানে দেখো, এই Rn এই Rn এর স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে এখানে একটা Rn পাচ্ছি, এই Rnটা এদিকে চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি Rn সমান 4πε0, 4 কেটে গেল, একটা পাই পাই কাটবে, পাই। তাহলে এখান থেকে শুধু এম উপরে যাওয়া তাও যাবে না, একটা এম কেটে যাবে। তাহলে উপরে চলে গেল শুধু ইপসাইলন নট। তাহলে ইপসাইলন নট h² n² বাই, এখানে পড়ে থাকলো কি, জেড, পাই জেড m², বাস এই π/z/m²। তাহলে দেখো Rn, এখানে রেডিয়াসের নিশ্চয় ফর্মুলা তোমার দিয়ে দিয়েছি, ইপসাইলন নট n² বাই π/z/m²। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, Rn এর ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। যদি না মনে রাখো তাহলে চাপ হবে। তাহলে কি করে মনে রাখবো? দেখো, Rn সমান ইপসাইলন নট² h² n² বাই π/z/m²।
এগুলোর মধ্যে কে কে কনস্ট্যান্ট দেখো তো। দেখো এগুলো কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট নয়, জেডটা কনস্ট্যান্ট নয় অবশ্যই, সরি। যা, যাই হোক, এখানে আবার কি লিখেছিলাম, আর এন সমান কি পেলাম, ইপসাইলন নট এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই পাই জেড, পাই এম স্কোয়ার, এটাকে নিলাম বাই জেড, এটাকে সাজিয়ে লিখতে পারি ইপসাইলন নট, কেন লিখছি সেগুলো সব বুঝতে পারবে, ইপসাইলন নট এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা সমান হচ্ছে আর এন। কেন এন স্কোয়ার বাই জেড করলাম, আলাদা করে লিখলাম, এরা ধ্রুবক নয়, এন এর মান চেঞ্জ হতে পারে, এন এর মান হতে পারে 1 কে কক্ষ, এন এর মান হতে পারে 2 এল কক্ষ, এন এর মান হতে পারে 3 এম কক্ষ, আবার জেড এর মান হতে পারে 1 হাইড্রোজেন, জেড এর মান হতে পারে 2 হিলিয়াম, জেড এর মান হতে পারে 3 লিথিয়াম, তাহলে লিথিয়াম 2 প্লাস, হিলিয়াম প্লাস। সরি, কেউ কিছু বলবে? এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ধ্রুবক, ইপসাইলন নট এ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার, এটা হচ্ছে ধ্রুবক। এটার মান কত হয়, তোমরা সব মান বসাবে, তোমরা জানো, এগুলো সবারই মান জানো, ইপসাইলন নটের মান কত, 8.854 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিট, জানো না, জানো না? এইচ এর মান তোমরা এক্ষুনি বসালাম 6.626 ইন্টু 10⁻⁻34 এসআই ইউনিট, পাই এর মান তোমরা জানো 3.14, এম এর মান তোমরা জানো 9.1 ইন্টু 10⁻⁻31 এসআই ইউনিট, ই এর মান তোমরা জানো 1.6 ইন্টু 10⁻⁻19 এসআই ইউনিট। এগুলো যদি সব বসাও, তাহলে তুমি দেখতে পাবে এন আর জেড এটার একক কি হতে পারে বলো তো, এই জিনিসটার একক কি হতে পারে, কেউ বলতে পারবে এই সমীকরণ থেকে? একদম তাই, একদম তাই। কারণ দেখো এন হচ্ছে সংখ্যা মাত্র, জেডও হচ্ছে সংখ্যা মাত্র, দেখো 1 2 3, 1 2 3 এগুলো সংখ্যা, আর এখানে বাম দিকে আছে ব্যাসার্ধ, তাহলে এর একক এসআই পদ্ধতিতে যদি আমি সব বসাই, তাহলে এর একক পাবো মিটার। কত মিটার পাবো জানো? পাবো 0.51 ইন্টু 10⁻⁻10 মিটার, এটা পাবো এই কনস্ট্যান্টটার মান, 0.51, সরি 0.53, 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। এবার 10⁻⁻10 মিটারটাকে আমরা কি বলি গো, 10⁻⁻10 মিটারটাকে আমরা কি বলি? 1 পিকোমিটার মানে 10⁻⁻12, ন্যানোমিটার মানে 10⁻⁻9, 10⁻⁻10 মানে হচ্ছে অ্যাংস্ট্রম, এটা সমান 10⁻⁻10 মিটার। তাহলে এই যে জিনিসটা বেরোলো, এইটা বেশি করে বেরোবে 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এই সমীকরণটা এখন আমরা গুছিয়ে কি লিখতে পারি, আর এন সমান 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটা যদি বসায়, তাহলে আর এন ইকুয়াল টু 0.53 এন স্কোয়ার বাই জেড এত অ্যাংস্ট্রম। এইটা হচ্ছে ইউজফুল ফর্মুলা, ভেরি ইউজফুল ফর্মুলা। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন এরকম দিল, প্রশ্ন বলল লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম প্লাসে লিথিয়াম 2 প্লাস, তাই তো, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হ্যাঁ, লিথিয়াম 2 প্লাসের, সরি, লিথিয়াম 2 প্লাসের এল কক্ষ এবং হিলিয়াম প্লাসের
এম কক্ষের কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত? কি করে হবে বলো তো দেখি? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এটা, আর এন সমান 0.53 এন স্কোয়ার বাই জেড এত অ্যাংস্ট্রম। ফার্স্ট কেস যেটা সেটা হচ্ছে লিথিয়াম 2+। লিথিয়াম 2+ মানে হচ্ছে জেড কত? 3। এল মানে কি? কে কক্ষ এল কক্ষ, এল মানে কি? এন ইকুয়াল টু 2। আর এর ক্ষেত্রে কি হবে? হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কি হবে? জেড ইকুয়াল টু 2। এম কক্ষ বলেছে, তাহলে এম কক্ষ মানে কি? এন ইকুয়াল টু কত? কে এল এম, তাহলে 3। তাহলে বসাও, তাহলে আর 1 সমান দাঁড়াচ্ছে এটা 0.53 ইন্টু 3 স্কোয়ার মানে 9/z মানে 2, আর এত অ্যাংস্ট্রম। আর 2 সমান কত দাঁড়াচ্ছে? আর 2 সমান দাঁড়াচ্ছে 0.53 ইন্টু 2 স্কোয়ার বাই 3। তাহলে অনুপাত করলে কত দাঁড়াবে এখান থেকে? আর 1:আর 2 সমান দাঁড়াবে 0.5, কেটে গেল, অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কেটে গেল, তাহলে 9/2:4/3, তাহলে 3×9 = 27 তাহলে অ্যান্সার হলো, হ্যাঁ, সরি 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 সরি, এটা 3 স্কোয়ার বাই 2 হবে। এটা 3 স্কোয়ার বাই 2 হবে। এখানে একটা ক্যালকুলেশনে ভুল আছে। হ্যাঁ দাদা বলো, বলো। এই, না না, পড়াচ্ছি। এই ফোন করছি তোমাকে, হ্যাঁ, এক্ষুনি করছি। তাহলে এটা হবে, সরি, তাহলে এটা হচ্ছে ভুল করেছি ক্যালকুলেশনে। এটা হচ্ছে 4/3:9, মানে 8/27 হলো, তাই তো? এবার ঠিক আছে তো? আবার দেখো, আবার দেখো, জেড যদি একই থাকে কোনো একটা নির্দিষ্ট পরমাণুর জন্য, তাহলে এইটা যদি কনস্ট্যান্ট থাকে, এটা তো এমনি কনস্ট্যান্ট, তার আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, নেক্সট আর একটা যেটা বুঝতে পারছি, যে আর এন ইকুয়াল টু 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড এত অ্যাংস্ট্রম। তাহলে যদি জেড সমান কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে কি? ধরো আমি বললাম যখন হাইড্রোজেনই বললাম, শুধু হাইড্রোজেনের জন্য, শুধু হাইড্রোজেনের জন্য, বা বা শুধু হিলিয়াম প্লাসের জন্য, বা শুধু লিথিয়াম প্লাসের জন্য, ডবল প্লাসের জন্য, তাহলে তো জেড কনস্ট্যান্ট, তখন দেখবে আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তাহলে হাইড্রোজেনের জন্য যদি বলি তাহলে এইটা হবে, হিলিয়ামের জন্য যদি বলি তাহলেও তাই হবে সবরই ক্ষেত্রে। হাইড্রোজেনের জন্য যদি আমি বলি তাহলে হবে আর এন ইকুয়াল টু 0.53 ইন্টু এন স্কোয়ার, কারণ এন জেড ইকুয়াল টু 1, হাইড্রোজেনের জন্য জেড ইকুয়াল টু 1। হিলিয়ামের জন্য কি হবে? আর এন ইকুয়াল টু 0.53/2 ইন্টু এন স্কোয়ার অ্যাংস্ট্রম। তাহলে এত অ্যাংস্ট্রম হবে, তার মানে কি এখানে আমি দেখতে পাচ্ছি আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তার মানে প্রথমটা যদি 1 হয়, দ্বিতীয়টা হবে 4 গুণ, তৃতীয়টা হবে 9 গুণ। তাহলে দেখো, এক একটা কক্ষপথ অ্যাড হতে হওয়ার সাথে সাথে কেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, কেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কি বাড়ছে? ব্যাসার্ধ বাড়ছে। তাহলে আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার মানে কি? আর 1:আর 2:আর 3 সমান হবে 1:4:9, এই অনুপাতে বাড়বে। তার মানে এইটা যদি তোমার নিউক্লিয়াস হয়, প্রথম কক্ষটা যদি 1 হয়, দ্বিতীয়টা হবে 4, তৃতীয়টা হবে 9। তার মানে একটা করে যেই তোমার নিচের দিকে চলে যাচ্ছে, ধরো প্রথমে হাইড্রোজেন হিলিয়ামের গ্রুপ চলে গেল 1, তারপর লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন যেগুলো আছে নিয়ন পর্যন্ত চলে গেল 2,
তারপর নিচে যে এলে তুমি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে কি এইসবের গ্রুপে চলে গেলে তখন হলো 3। তার মানে কি হাইড্রোজেনের যতটা সাইজ সেটা এইটুকু সাইজের মধ্যে হয়ে যাবে হাইড্রোজেন। হিলিয়াম এতটার মধ্যেই থাকবে। যেই লিথিয়াম বেরিলিয়াম বোরন হয়ে গেল এতটা বড় বেড়ে গেল, আর যেই তোমার তারপরে 3 নাম্বার তেজ পর্যায়ে চলে গেল তখন এত বড় হয়ে গেল। কারণ যত তোমার এন এর ভ্যালু বাড়ে তত এটা যদি তোমার 1 দূরত্ব হয়, এই দূরত্বটা হবে 4 দূরত্ব, এই দূরত্বটা হবে 9 দূরত্ব। তার মানে ঝপ ঝপ করে কিন্তু এন বৃদ্ধির সাথে সাথে রেডিয়াস বাড়ে। তাহলে অতএব এন বৃদ্ধির সাথে সাথে এন বৃদ্ধির সাথে সাথে আর এন বর্গের সমানুপাতিক হারে বাড়ে, সমানুপাতিক হারে বাড়ে। ওকে, এবার আমরা ভিএন ক্যালকুলেট করি। ভিএন ভিএন সমান কত? নেক্সট নেক্সট ক্যালকুলেশন নেক্সট ক্যালকুলেশন ভিএন যখন আমি বার করছি তখন আমাদের আগের ইকুয়েশন গুলো আবার জানা দরকার। দেখো আর এন সমান আমি পেলাম, আর এন সমান কি পেলাম? ইপসাইলন নট এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই পাই এম স্কোয়ার ইন্টু জেড। যদি ভুল হয় তোমরা ধরিয়ে দেবে, এটা আমরা পেলাম। আবার তার সাথে সাথে আমরা বোরের কোয়ান্টাম শর্ত কি পেয়েছি? কি পেয়েছি বোরের কোয়ান্টাম শর্ত? এম ভিএন আর এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তাহলে এখানে আর এন আমার জানা, বসিয়ে দিলে আমি ভিএন পাবো। তাহলে এখান থেকে আমি বলতে পারি ভিএন সমান এন এইচ বাই 2 পাই এম আর এন। এই আর এন এর ভ্যালুটা এখানে পুট করব, করলে কি পাবো? ভিএন সমান এন এইচ বাই 2 পাই এম ইন্টু ইপসাইলন নট এইচ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, আর ভগ্নাংশের ভাগ উল্টে যায়, এই পার্টটা আসবে পাই এম স্কোয়ার ইন্টু জেড। তো দেখো কি কি কাটবে, কিছু কাটবে, এম এম কাটলো, পাই পাই কাটলো, আর কি কাটবে? এখানে একটা এইচ কাটবে, এখানে একটা এন কাটবে, একটা এন পড়ে থাকবে। তো দেখো এখানে কেবলমাত্র পড়ে থাকছে স্কোয়ার জেড, স্কোয়ার জেড বাই ইপসাইলন নট। তাহলে এখানে পড়ে থাকছে স্কোয়ার বাই এইচ ইপসাইলন নট ইন্টু জেড বাই এন। তাহলে ভিএন সমান কি দাঁড়ালো? স্কোয়ার বাই, এটা থাকবে কোথাও, কিছু একটা ভুল হয়েছে, কি থাকবে রে? 2, হ্যাঁ একটা 2 থাকবে। তাই ভাবছি তো গন্ডগোল মনে হচ্ছে। 2, দাঁড়া দেখে নি। ভিএন 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 कहाँ गया ভিএন উসে ঢুंढो। যাই হোক, দেয়নি, যা দিয়েছে দিয়েছে, না দিয়েছে না দিয়েছে, ওদের টেনশন করার কোনো দরকার নেই। বাট ইট উইল বি ভিএন। তার মানে তার মানে ভিএন সমান স্কোয়ার বাই 2h ইপসাইলন নট ইন্টু জেড বাই এন। এই যে এটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের এর আহ, একক কি হবে? মিটার পার সেকেন্ড হবে। ভেরি গুড, মিটার পার সেকেন্ড হবে। তো দেখা গেছে যে এর বেগ হয়, এই ধ্রুবকটা যদি তুমি মান বসাও, ই এর মান তুমি জানো, এইচ এর মান তুমি জানো, ইপসাইলন নট এর মান জানো, এগুলো যদি তুমি বসাও তাহলে তুমি পাবে সি বাই 137, যেখানে সি সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কি? সিটা কি? কি? হুম, এটা বলতে হবে। শূন্য মাধ্যমে আলোর বেগ। তোমরা কিন্তু বড় হচ্ছ, বড় হওয়ার সময় কথাবার্তার মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিটনেস আসতে হবে। কারণ এরপর তোমাদেরকে ধরে বেঁধে কেউ শেখাবে না।
নো ওয়ান উইল টিচ ইউ। এরপর তোমরা দেখবে যে হাহাকার হচ্ছে, কেউ কিচ্ছু শেখাচ্ছে না, দুমদাম বলে দিয়ে চলে যাচ্ছে, পিপিটি পড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, ছুটে পালাচ্ছে। তখন তোমাদের চাপ লাগবে যে এই কি হচ্ছে রে বাবা, কোথায় এলাম। তো এখন থেকে তোমাদের কিন্তু কমপ্লিটনেস রাখতে হবে। তো তাহলে আমরা এখানে লিখবো ভিএন সমান c/137 into z/n meter per second. So this is a very comfortable equation you need to mug up. এই ফর্মুলাটাও তোমাদের মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। পরীক্ষার সময় এই জিনিসটা কিন্তু খুব ইজিলি পড়ে। তার মানে দেখো, vn is proportional to z আর vn is proportional to 1/n। তাহলে এইখান থেকে প্রশ্ন কিরকম করতে পারে, যে প্রবলেমটা পেলাম vn equal to c/137 into z/n মিটার পার সেকেন্ড। আবার vn equal to হচ্ছে কি পেয়েছিলাম রে, স্কোয়ার 2h ইপসাইলন নট। ঠিক লিখলাম এরকম। এবার ধর তোমাকে জিজ্ঞেস করলো যে হাইড্রোজেন পরমাণুর, হাইড্রোজেন অ্যাটমের প্রথম বোর কক্ষপথে, প্রথম বোর কক্ষপথ মানে কি, কে কক্ষপথে ইলেকট্রনের বেগ কত, কি বলবে? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভিএন সমান একদম একদম ভয় পাবে না, z/n মিটার পার সেকেন্ড। প্রথমত হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, এইভাবেই করবে, তার মানে হচ্ছে z = 1। দ্বিতীয়ত হচ্ছে প্রথম বোর কক্ষপথ, তার মানে হচ্ছে n = 1। অতএব v1 সমান পাতি c/137 এত মিটার পার সেকেন্ড। এই ধরনের কোশ্চেন পড়তে পারে, বা তুলনা পড়তে পারে। তুলনা কিরকম পড়বে, তুলনা পড়তে পারে যে লিথিয়াম প্লাসের আহ ধরে নাও তৃতীয় বোর কক্ষপথের, তৃতীয় কক্ষপথ এবং হাইড্রোজেনের চতুর্থ বোর কক্ষপথে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান ইলেকট্রনের দ্রুতির অনুপাত কত। তাহলে এটা 4:1 তুমি বলছো যখন, তখন চেক করে নিও এটা সবাই, এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট কি পড়তে পারে, নেক্সট পড়তে পারে যে হাইড্রোজেন অ্যাটমের কে কক্ষ, এল কক্ষ, এন কক্ষ, এই যে কক্ষগুলো আছে, এই কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের দ্রুতির অনুপাত কত। তাহলে সবই হাইড্রোজেন, তাহলে সব ক্ষেত্রেই z = 1। একটা n = 1, একটা n = 2, একটা n = 3। ফর্মুলা কি তোমাদের জানা, ফর্মুলা হচ্ছে যে vn সমান c/137 ইন্টু z/n মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমটায় কি হবে, প্রথমটায় হবে v1 সমান c/137, দ্বিতীয়টায় কি হবে, v2 সমান c/137 ইন্টু 1/2, তারপরটা কত হবে, v3 সমান c/137 1/3। তার মানে এখান থেকে আমরা v1:v2:v3 সমান আমরা পাচ্ছি 1:1/2:1/3। তার মানে কি, এটাই অ্যান্সার। তার মানে এখানে আমি বলার চেষ্টা করলাম যে vn ইজ প্রপোর্শনাল টু 1/n। যত n বাড়ে বেগ তত ইনভার্সলি প্রপোর্শনাল হারে কমে, এটাই বলার চেষ্টা করলাম। তাহলে এই গেল বেগ, তাহলে আমরা দুটো পেলাম। এরপর আমরা দেখবো শক্তি। 3 নাম্বার হচ্ছে শক্তি। মোট শক্তি, মোট শক্তি
মোট শক্তি মানে এখানে দুটো শক্তি থাকবে, ঘুরছে মানে একটা গতিশক্তি থাকবে, আর একটা তড়িৎ বিভবের মধ্যে আছে বলে স্থিতিশক্তি থাকবে। তাহলে গতিশক্তি কেন? ঘুরছে বলে। আর এইটা মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আছে বলে। এই দুটোর জন্য এইটার ফর্মুলা আমরা জানি, হাফ এম ভিএন স্কোয়ার, চিরকাল একই। আর স্থিতিশক্তি মানে আমরা জানি মাইনাস, মানে 1/4πε0। এখানে যেহেতু বলের মান বলছি না, এক্সাক্ট মান বলতে হবে, তাহলে জেডি ইন্টু মাইনাস ই বাই আর এন। এই দুটোকে যোগ করে দিলে আমি পাবো মোট শক্তি। মোট শক্তি সমান কত হবে? মোট শক্তি ইএন সমান কত হবে? হাফ এম ভিএন স্কোয়ার মাইনাস 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন। এখানে তোমরা দেখবে যে আমরা যদি ক্যালকুলেশনে করি, এই ভিএন আর আর এন এগুলো মান না বসালেও চলে। যাই হোক, আমি আর একটু ভালো করে ক্যালকুলেট করে দিচ্ছি। দেখো ইলেকট্রন এখানে, এটা হচ্ছে জেড ই পজিটিভ, তার চারিদিকে আর এন ব্যাসার্ধে একটা ইলেকট্রন ঘুরছে ভিএন বেগে। তার জন্য আমরা বলেছিলাম, যার আধান হচ্ছে ই, এখানে আমরা বলেছিলাম বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে অভিকেন্দ্র বল যোগান দেয় ওইটা। তার জন্য আমরা বলেছিলাম 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার সমান হচ্ছে এম ভি এন স্কোয়ার বাই আর এন। এখান থেকে দেখো, এই আর এন আমরা কেটেছিলাম, একটা আর এন পড়েছিল এখানে, সেখান থেকে আমরা পেয়েছিলাম এম ভি এন স্কোয়ার সমান 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর এন। তাহলে এবার দেখো মোট শক্তির ফর্মুলাতে আমরা কি আসে, তাহলে মোট শক্তি সমান কি আসবে? মোট শক্তি ইএন সমান হাফ এম ভি এন স্কোয়ার। তাহলে হাফ অফ এইটা, হাফ এম ভি এন স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই আর এন ইন্টু 1/4πε0। তাহলে এইটা, এইটা হচ্ছে এইটা, তার হাফ। তাহলে 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর এন, এইটার হাফ মাইনাস এই পুরো জিনিসটা 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন। এবার বলো তো দেখি, লেফট, বাম দিকেরটা বড় না ডান দিকেরটা বড়? কারণ এটা হাফ, এটা দ্বিগুণ, তাহলে আলটিমেটলি কি হবে? হাফ মাইনাস এক সমান মাইনাস হাফ হবে, তাহলে সমান হবে মাইনাস হাফ অফ 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন। এবার আর এন এর মান আমার জানা আছে, বসিয়ে দেবো। তাহলে এখানে আমি পেলাম ইএন সমান, মাইনাস হাফ ইন্টু 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন। যেখানে আর এন এর ফর্মুলা আমরা জানি, আর এন সমান ইপসাইলন নট এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার ইন্টু জেড। তাহলে এটা বসাবো, যদি আমি বসাই তাহলে ইএন সমান কত পাবো? ইএন সমান মাইনাস হাফ ইন্টু 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর এন মানে হচ্ছে ইপসাইলন নট এইচ স্কোয়ার এন স্কোয়ার, এটা পেলো উপরে গেল পাই এম স্কোয়ার ইন্টু জেড। তাহলে এবার আমরা দেখবো কনস্ট্যান্ট গুলো কোথায় কোথায় আছে। দেখো কিচ্ছু কাটছে কি কোথাও? পাই কেটে যাচ্ছে, পাই কাটছে, 8, তাহলে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই নিচে 8 ইপসাইলন নট স্কোয়ার, ইপসাইলন টু ইপসাইলন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এন স্কোয়ার। এইটা দাঁড়াচ্ছে, মিলছে তোমাদের সাথে? মিলবে শিওর? ঠিক। তাহলে এইটা সমান দাঁড়াচ্ছে, তার মানে এইটাই হচ্ছে তোমাদের মেন ফর্মুলা। তাহলে এন তম, এটা কিসের ফর্মুলা? হাইড্রোজেন অ্যাটম বা বা
হাইড্রোজেন লাইক অ্যাটমে থাকা অ্যাটমে n তম বোর কক্ষপথে থাকা বা থাকা নয়, ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তি। তাহলে এটা লিখতে হবে m e⁴ by 8 epsilon dot square a square this, তাহলে en সমান মাইনাস 8 সরি মাইনাস m⁴ by 8 epsilon naught square h square, এইটা পেলাম ইন্টু z স্কোয়ার বাই n স্কোয়ার। এই যে আমি এইটা পেলাম, এটার একক কি হবে? m⁴ by 8 epsilon স্কোয়ার h স্কোয়ার, এটার একক কি হবে বলো? হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট হবে। কারণ জুল বলে বিশাল বড় একক হয়ে যাচ্ছে, যেটা আমরা জানি যে জুল খুব বড় একক, ইলেকট্রন ভোল্ট হচ্ছে তুল্যমূল্য একক। তো দেখা যায় এটার একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট, এবং দেখা যায় এটা সমান হয় 13.6 ইলেকট্রন ভোল্ট। যদি তোমরা বসাও সব, তাহলে এটা তোমরা পাবে 13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটা বসালে আমরা কি পাবো? যদি বসাই, তাহলে ইএন সমান আমরা পাবো মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে মাইনাস কেন? এখানে দুটো প্রশ্ন, এখানে আমি প্রশ্ন করবো। এখান থেকে ধরে নাও ইএন সমান আমরা দুটো ফর্মুলা পেলাম, মাইনাস m⁴ by 8 epsilon naught square a square into z square by n square, বা ব্যবহারিক যে ফর্মুলা সেটা হচ্ছে মাইনাস 13.6 by n square into z square এত ইলেকট্রন ভোল্ট একক। তাহলে এখান থেকে আমরা কি কি ফ্যাক্টস পাচ্ছি? প্রথম ফ্যাক্টস হচ্ছে যে En is proportional to 1 by n square। তাহলে n যত বাড়ে তত বর্গের ব্যস্তানুপাতিক হারে শক্তি কমে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে জেড যত বাড়ে En is proportional to z স্কোয়ার। তাহলে জেড যত বাড়ে তত বাড়ে, মোট শক্তি বাড়ে, কারণ বেশি বেশি টেনে ধরেছে। জেড যত বাড়বে তত নিউক্লিয়াসের টান বেশি হবে, তাই নেগেটিভটা বেশি হবে। আর নেগেটিভ কেন? ইএন ঋণাত্মক মানে কি, নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে কার এনার্জি নেগেটিভ? ইলেকট্রনের। তাই ইলেকট্রন ঘূর্ণায়মান হলেও এটা কিন্তু নিউক্লিয়াসের থেকে মুক্ত নয়। এটার সিগনিফিক্যান্স বা তাৎপর্য কি? নেগেটিভ কেন? নেগেটিভ যখন এনার্জিতে কেউ বাঁধা থাকে, তার মানে সে মুক্ত নয়। তাহলে ইলেকট্রনের মোট এনার্জি, মোট শক্তি নেগেটিভ, এটার মানে বোঝাচ্ছে যে ইলেকট্রনটি মুক্ত নয়, বরং নিউক্লিয়াসের তড়িৎ ক্ষেত্রে আবদ্ধ। যারাই আবদ্ধ থাকে তাদের নেগেটিভ এনার্জি হয়। এবার ধীরে 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 যত দূরে 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 যাবে, তত বলতো এনার্জি বাড়বে না কমবে? তাহলে এন যত বাড়ে ইএন তত বাড়ে না কমে? এখানে শক্তি কমে বলেছি, ভুল বলেছি, বাড়ে। কেন গো? বাই আছে তাহলে বেড়ে যাবে কেন?
বাই থাকলে তো কমে যাওয়ার কথা, মাইনাস আছে তো, ইয়েন তত বাড়ে। কিন্তু ব্যস্তানুপাতিক হারে, তো বর্গের ব্যস্তানুপাতিক হারে, সেজন্য কিরকম বাড়বে? যেমন ধরে নাও, এইটা যদি নিউক্লিয়াস হয়, এইটা যদি 13.6 হয়, ধরে নাও এটা 13.6 মাইনাস 13.6, তারপরটা কি হবে? 13.6 বাই 2 স্কোয়ার মানে 4। তারপরটা কি হবে? 13.6 বাই এই করতে 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 কাছে আস্তে আস্তে সেগুলো কি হবে? সেগুলো নীরব চিহ্ন হয়ে যাবে। কেন বলো তো? 1/n আকারে তো। এক, একের, 1/4, 1/9, 1/16 ডট 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 করতে করতে তো ডিফারেন্সটা কমে আসছে। এদের মধ্যে ডিফারেন্স কত ছিল? 3/4। এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 36 যদি করি 5/36। এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 16 9 144 যদি করি 144, আর এখানে হচ্ছে ধরে নাও 7। তাহলে এটা হচ্ছে তফাৎ, শক্তির তফাৎ। তফাৎটা কমে আসছে, কমে আসে। তফাৎ যদি কমে আসে, তাহলে এক সময় দেখা যাবে যে এরা নীরব ছিন্ন হয়ে যাচ্ছে। এ কি বোঝা গেল না, বোঝা গেল না? কি রে? তো এই এই অবধি আমাদের আজকে থাক। নেক্সট ডেতে আমরা বর্ণালী পড়বো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। বর্ণালী পড়বো। বর্ণালীর ইংরেজি নাম হচ্ছে কি বলো? স্পেকট্রাম। ভেরি গুড। স্পেকট্রাম পড়বো এবং কিছু প্রবলেমস করবো। বর্ণালীটা খুব ইজি, প্রবলেমস করবো। তোমরা এখান থেকে কিছু প্রবলেম যেগুলো করে দেওয়া আছে, হাইড্রোজেন বর্ণালী বাদ দিয়ে যেটুকু আছে তোমরা কিন্তু করতে পারো, এবং সমাধান সহ গাণিতিক কোশ্চেন এখানে যেগুলো আছে, যেমন 3 নাম্বারেরটা, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব পড়ে এবং খুব ইম্পর্টেন্ট। পরের দিন আমরা এটাকে শেষ করবো। ওকে, আপ টু 595 প্রবলেমস করবো। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডে। থার্সডে ওই মোটামুটি 9 PM। প্লিজ আগের ক্লাসটা যেহেতু অনেকে দেখিসনি, সেজন্য আজকে ছোট্ট করে ছেড়ে দিলাম। এইগুলো প্র্যাকটিস করো, এগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো প্রশ্ন পড়তে পারে। চলো টাটা, গুড নাইট।